25শে মার্চের রাতটা শুধু একটি রাত ছিল না, সেটি ছিল একটি জাতির বুকের ওপর নেমে আসা অন্ধকারের পাহাড়। ঢাকার রাস্তায় আলো নিভে যাচ্ছিল, কিন্তু মানুষের ভেতরের আগুন নিভছিল না। একদিকে ট্যাঙ্কের শব্দ, অন্যদিকে ঘুমন্ত শহরের বুক চিড়ে উঠছিল ভয়, কান্না আর প্রতিরোধের প্রথম ডাক। প্রশ্নটা তখন শুধু বেঁচে থাকার ছিল না, প্রশ্নটা ছিল একটি জাতি কি নিজের ভাষা, ভোট, অধিকার আর ভবিষ্যৎ হারিয়ে চুপ করে থাকবে। বাংলাদেশ কেন এত লড়েছিল, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই দীর্ঘ অপমানের পথে, যেখানে স্বাধীনতার স্বপ্ন একদিনে জন্ম নেয়নি। 1947 সালে দেশভাগের পর অনেকেই ভেবেছিল মুসলমানদের জন্য তৈরি নতুন রাষ্ট্রে পূর্ব বাংলার মানুষ সম্মান পাবে, অধিকার পাবে, নিজের ভাগ্য নিজে গড়বে। কিন্তু খুব দ্রুত তারা বুঝে গেল, ভৌগোলিক দূরত্বের চেয়েও ভয়ঙ্কর ছিল ক্ষমতার দূরত্ব। পূর্ব পাকিস্তানে মানুষ ছিল বেশি, কিন্তু সিদ্ধান্ত আসত পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর ঘর থেকে। ফসল ফলত পূর্ব বাংলার মাটিতে, পাট রপ্তানি থেকে আয় আসত এখানকার ঘামে, কিন্তু উন্নয়ন, শিল্প, সামরিক ক্ষমতা আর রাষ্ট্রীয় সুবিধা জমা হতো অন্য প্রান্তে। তখনও কেউ জানত না এই অবহেলা একদিন স্বাধীনতার দাবিতে বিস্ফোরিত হবে। তারপর এলো ভাষার প্রশ্ন। মানুষের মায়ের ভাষা কেড়ে নিতে চাইলে শুধু শব্দ হারায় না, হারায় আত্মা, স্মৃতি, পরিচয়। 1948 থেকে 52 বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ রাস্তায় নামল। 21শে ফেব্রুয়ারির রক্ত শুধু কয়েকজন তরুণের মৃত্যু ছিল না, সেটি ছিল ইতিহাসের কাছে একটি ঘোষণা, এই জাতি নিজের ভাষার জন্য প্রাণ দিতে পারে। সেই দিন থেকে বাঙালি বুঝে গেল, তাদের লড়াই শুধু অর্থনৈতিক নয়, সাংস্কৃতিকও, শুধু রাজনীতির নয়, অস্তিত্বের। ভাষা আন্দোলনের পরও শাসক গোষ্ঠী শিক্ষা নেয়নি, বরং ক্ষমতার কেন্দ্র আরও কঠিন হল। সামরিক শাসন, রাজনৈতিক দমন, বৈষম্য, প্রশাসনে বঞ্চনা, সবকিছু মিলে পূর্ব পাকিস্তানের মানুষের মনে জমতে থাকল ক্ষোভ। 1960-এর দশকে যখন উন্নয়নের নামে পশ্চিম পাকিস্তানের শহরগুলো এগিয়ে যাচ্ছিল, তখন পূর্ব বাংলার গ্রামগুলো বন্যা, দারিদ্র্য আর অবহেলার সঙ্গে লড়ছিল। মানুষ বুঝতে শুরু করল, তারা একই রাষ্ট্রের নাগরিক হলেও একই মর্যাদার মানুষ নয়। এই সময় উঠে এলো 6 দফা। এটি শুধু একটি রাজনৈতিক দাবি ছিল না, পূর্ব বাংলার মানুষের বেঁচে থাকার নকশা। অর্থনীতি, মুদ্রা, রাজস্ব, নিরাপত্তা সবকিছুতে স্বায়ত্তশাসনের দাবি ছিল এর ভেতরে। শাসক গোষ্ঠীর চোখে এটি ছিল বিদ্রোহ, কিন্তু বাঙালির চোখে এটি ছিল ন্যায্য অধিকার। এক পরিচিত নেতার কণ্ঠে এই দাবিগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল, কিন্তু তাকে দেখানো যাবে না মুখোমুখি। ইতিহাসের ভিজুয়ালে তিনি থাকবেন ছায়া হয়ে, জনতার পেছনে দাঁড়ানো এক দৃঢ় অবয়ব হয়ে। 1969-এর গণ অভ্যুত্থান দেখিয়ে দিল, ভয় দিয়ে আর এই মানুষকে থামানো যাবে না। ছাত্ররা রাস্তায়, শ্রমিকরা পথে, সাধারণ মানুষ মিছিলের ঢেউয়ে। পূর্ব বাংলার রাজনীতি তখন শুধু নেতাদের হাতে ছিল না, চলে গিয়েছিল মানুষের হাতে। কারাগার, গুলি, মামলা, নিষেধাজ্ঞা সবকিছুর পরও মানুষ পিছিয়ে যায়নি, কারণ তারা বুঝে গিয়েছিল, অধিকার কেউ দান করে না, অধিকার আদায় করতে হয়। 1970-এর নির্বাচন ছিল বাঙালির কাছে শেষ শান্তিপূর্ণ আশা। ভোটের বাক্সে মানুষ তাদের সিদ্ধান্ত জানালো স্পষ্টভাবে। সংখ্যাগরিষ্ঠতা পেল পূর্ব বাংলার দল, কিন্তু ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে শুরু হলো টালবাহানা। এখানেই ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ালো, যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট ও ক্ষমতার দরজা খুলতে না পারে, তাহলে গণতন্ত্রের মানে কি? বাঙালিরা তখন বুঝল, তাদের কণ্ঠ শুধু উপেক্ষিত নয়, পরিকল্পিতভাবে আটকে রাখা হচ্ছে। এর মধ্যেই ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলের মানুষ বিপর্যস্ত হল, হাজারো মানুষ হারিয়ে গেল, ঘরবাড়ি ভেসে গেল। কিন্তু কেন্দ্রীয় শাসকদের প্রতিক্রিয়া ছিল ধীর, শীতল, অমানবিক। দুর্যোগের পরেও যখন মানুষ অবহেলা দেখল, তখন তাদের মনে প্রশ্ন জাগল, এই রাষ্ট্র কি সত্যিই আমাদের? যে রাষ্ট্র বিপদের দিনে মানুষের পাশে দাঁড়াতে পারে না, সেই রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাস কতদিন থাকে? মার্চ 1971-এ বাংলা পরিণত হলো একটি উত্তাল অপেক্ষার ভূখণ্ডে। শহর থেকে গ্রাম, কারখানা থেকে বিশ্ববিদ্যালয়, নদীর ঘাট থেকে চায়ের দোকান, সবখানে আলোচনা একটাই, কি হবে এখন? একদিকে আলোচনার নামে সময়ক্ষেপণ, অন্যদিকে অদৃশ্যভাবে প্রস্তুত হচ্ছিল সামরিক আঘাত। মানুষ বুঝতে পারছিল কিছু একটা আসছে, কিন্তু কত ভয়ঙ্কর আসছে তা কল্পনাও করতে পারেনি। সেই অপেক্ষা ভাঙল 25শে মার্চের রাতে। অপারেশন সার্চলাইট শুরু হলো শহরের ওপর পরিকল্পিত আঘাত হিসেবে। বিশ্ববিদ্যালয় এলাকা, ছাত্রাবাস, সংবাদপত্র অফিস, পুরনো ঢাকা, পুলিশ লাইন, অনেক জায়গায় নেমে এলো আগুন আর মৃত্যু। সেই রাতের লক্ষ্য শুধু মানুষ হত্যা ছিল না, লক্ষ্য ছিল একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া।
কিন্তু ইতিহাসে অনেক সময় দমনী প্রতিরোধকে জন্ম দেয়। ঢাকার ধ্বংসস্তূপ থেকে উঠে এলো স্বাধীনতার চূড়ান্ত ডাক। এরপর যুদ্ধ ছড়িয়ে গেল গ্রাম থেকে নদী, সীমান্ত থেকে শহরের গলি পর্যন্ত। কৃষক অস্ত্র ধরল, ছাত্র গেরিলা হলো, শ্রমিক যোদ্ধা হলো, মা সন্তানকে লুকিয়ে রাখল, কেউ খাবার দিল, কেউ খবর দিল, কেউ পথ দেখালো। মুক্তিযুদ্ধ শুধু বন্দুকধারী যোদ্ধাদের যুদ্ধ ছিল না, এটি ছিল গোটা জাতির অংশগ্রহণ। কেউ সরাসরি লড়েছে, কেউ সহায়তা করেছে, কেউ শরণার্থী শিবিরে বেঁচে থেকেও ফিরে আসার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। ভারতের সীমান্তের ওপারে লাখো শরণার্থী আশ্রয় নিল। কাদা, বৃষ্টি, ক্ষুধা, রোগ সবকিছুর মাঝেও তারা একটি প্রশ্ন ধরে রাখল, আমরা কি ফিরতে পারব নিজের দেশে? এই মানবিক বিপর্যয় বিশ্বকে নাড়া দিল, কিন্তু যুদ্ধের ভেতরে থাকা মানুষের জন্য আন্তর্জাতিক রাজনীতি ছিল দূরের শব্দ। তাদের কাছে বাস্তব ছিল ঘর হারানো, প্রিয়জন হারানো, আর এক টুকরো স্বাধীন আকাশের জন্য অপেক্ষা। যুদ্ধের দিনগুলোতে ভয় ছিল, কিন্তু ভয়কে ছাড়িয়ে গিয়েছিল প্রতিজ্ঞা। মুক্তিযোদ্ধারা নদী পার হয়েছে রাতের অন্ধকারে, ব্রিজ ধ্বংস করেছে, যোগাযোগ ব্যবস্থা আঘাত করেছে, দখলদার বাহিনীকে ক্লান্ত করেছে। গ্রামের মানুষ জানত ধরা পড়লে মৃত্যু হতে পারে, তবে তারা সাহায্য করেছে। কারণ তখন স্বাধীনতা কোনো রাজনৈতিক স্লোগান ছিল না, স্বাধীনতা ছিল ঘরে ফেরার অধিকার, নিজের ভাষায় কথা বলার অধিকার, মাথা উঁচু করে বাঁচার অধিকার।